পরবর্তীতে আরও অনেকেই সে ধরনের কথা বলছেন, বলে আসছেন। সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্র সমন্বয়কদের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে, তাদের ঔদ্ধত্য প্রকাশের মধ্য দিয়ে তারা যা বলতে চাইছে সেই সব কথাবার্তা কিংবা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তবে গত কয়েকদিনের বিভিন্ন ঘটনা এবং এই মুহূর্ত পর্যন্ত পর্যালোচনা করলে আমি এটুকু বলতে পারি, সম্ভবত হয়তো তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়েছে, তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি এসেছে তাদের মধ্যে। আর যদি সেটি ভুল হয়ে থাকে আমার ভাবনাটি, তবে এখনও বলবো আগুন নিয়ে খেলার পরিণাম কি হতে পারে সেটা নিশ্চয়ই প্রত্যেককেই ভোগ করতে হয়। একটু ছোট করে বলি, ছাত্র সমন্বয়করা তো নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড বা কথাবার্তার জন্ম দিয়েছে। একেবারে কদিন আগে তারা 31শে ডিসেম্বর 72-এর সংবিধানকে মুজিবাদী সংবিধান আখ্যা দিয়ে সেটির কবর রচনা করতে চেয়েছিল। 31শে ডিসেম্বর এই ধরনের ঘোষণা দেওয়ার মাধ্যমে নতুন একটি ঘোষণাপত্রের জন্ম দিতে চেয়েছিল, উপস্থাপন করতে চেয়েছিল। সেখান থেকে তারা সরে এসেছে বিভিন্ন কারণে, এবং পরবর্তীতে তারা 7 দিনের কর্মসূচি ঘোষণা করলো, 7 দিন গণসংযোগ করছে, লিফলেট বিতরণ করছে। সেই কর্মসূচির মধ্যে তাদের যে 7 দফা দাবি, সেই 7 দফার মধ্যে 5 নম্বর দাবিটি ছিল সংবিধানকে ছুঁড়ে ফেলার বা রহিত করার বা বাতিল করার, যেখানে বলা হয়েছে যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে সরকারকে। এই জায়গা থেকেও তারা মোটামুটি অনেকটা নমনীয়তা প্রদর্শন করছে। এর আগে দেখেছি রাষ্ট্রপতির অপসারণ চেয়ে একটা অস্থিতিশীল সময়ের জন্ম দিতে চেয়েছিল, সেখান থেকে তারা সরে এসেছে। আরও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে। এখন এই জায়গাটি সম্ভবত তাদের মধ্যে চেতনার জন্ম দিচ্ছে, নবচেতনার। যাই হোক, কেন বলছি, বিবিসিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলছেন যে সংবিধানটাকে রহিত করা বিষয়টা এমন না, আমরা চাচ্ছি যে যেই সংবিধানের দোহাই দিয়েই ফ্যাসিবাদ দীর্ঘদিন ধরে আমাদের শাসন করে গিয়েছে, আমরা চাই সেই বিষয়গুলো, মানে আমাদের বাক স্বাধীনতা, ভোটাধিকারের ক্ষেত্রে বাধা এবং যে বিষয়গুলো প্রাসঙ্গিক নয় সেগুলো থাকবে না, অর্থাৎ সংস্কারের কথা বলছে। গুড, খুবই ভালো কথা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলছেন যে যেটি আসলে আমার 71 ইতিহাসের সংবিধান ধারণ করে, এই 24 ইতিহাসকেও একটি অংশ ধারণ করবে। মানে ঘোষণাপত্রে সরকারের পক্ষ থেকে তারা দাবি করেছিল ঘোষণাপত্রে সরকার দিবে এবং সেখানে এই কথাগুলো থাকবে। মুজিববাদী সংবিধান কবর দিতে হবে নতুন ঘোষণাপত্রে উপস্থাপনের মাধ্যমে। তবে তিনি বলছেন পরবর্তীতে এসে যে আমরা মাঠ পর্যায় থেকে শুনছি মানুষ বলছে যে এটির পরিবর্তন প্রয়োজন, বড় একটি অংশের সংস্কার প্রয়োজন। তারা তাদের উপলব্ধিতে এই বিষয়টি আনতে পারছে, যদিও 2 দিন আগেও এই সার্জিস আলম বলেছেন সংবিধান কারোর বাপের না। কেন বলেছিলেন? সংবিধান যারা রচনা করেছেন 72-এর সংবিধান, ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে ব্যারিস্টার আমিরুল ইসলাম বা আরও যারা ছিলেন, তাদের সন্তানরা একটি মানববন্ধন করলেন, একটি কর্মসূচি দিলেন যে 72-এর সংবিধান পরিবর্তন করা যাবে না বা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে 72-এর সংবিধানের প্রয়োজন। তাদের উদ্দেশ্য করে তারা এই সার্জিস আলম এত ভয়ঙ্কর মন্তব্য করেছিলেন, সংবিধান যদি তাদের বাপের না হয়ে থাকে, সংবিধান ছুঁড়ে ফেলার ক্ষমতাও কারোর বাপের নেই, কারণ নেই, এটুকু আমরা নিশ্চিত করে বলতে চাই। যাই হোক, পরবর্তীতে এসে সার্জিস আলমের কণ্ঠেও সংস্কারের বিষয়টি প্রতিধ্বনিত হচ্ছে। এবং যিনি মাস্টার মাইন্ড, আমাদের প্রধান উপদেষ্টার মন্তব্য অনুযায়ী মাহফুজ আলম, সরকারের অন্যতম উপদেষ্টা, দপ্তরবিহীন উপদেষ্টা, তিনি বলছেন যে বিবিসিকেই বলছেন সবার মতামতের ভিত্তিতেই ঘোষণাপত্র তৈরি করা হবে, ঘোষণাপত্র সংবিধান ইস্যুটি সবার সম্মতির ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণের বিষয়। তবে ছাত্রদের দৃষ্টিভঙ্গিকে ফেলনা হিসেবেও দেখে না সরকার, আমরাও ফেলনা হিসেবে দেখতে চাই না। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু খবরদারি করে চোখ রাঙিয়ে অধ্যত্বের সঙ্গে উচ্চারণ করবে যে কোনো দাবি, সেটা নিশ্চয়ই মানুষ মেনে নেয়নি, মেনে নিচ্ছে না। এখন মাহফুজ আলম বলছিলেন কি যে ঘোষণাপত্র সরকারের দেওয়ার কথা থাকলেও সরকার ঘোষণা করবে না, ছাত্ররা এই বিষয়ে এগোতে পারে, তাদেরকে ফ্যাসিলিটেট করবে, সহযোগিতা করবে। এই মাহফুজ আলমই তো বঙ্গভবন থেকে তার দপ্তর থেকে নয়, বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন, ঔদ্ধত্যের পরিচয় দিয়েছিলেন। তিনি বাংলাদেশের মানচিত্র বদলে দেওয়ার কথা বলেছিলেন। মানুষ কোনো কিছুকেই গ্রহণ করেনি, মানুষ ক্ষুব্ধ হয়েছেন। যেটি এর আগে একটি বিষয় আরও ভয়ঙ্করভাবে উচ্চারিত হয়েছে, 71-এর বীর শহীদদের মতোই 24-এর গণঅভ্যুত্থান বা তাদের কথা অনুযায়ী কথিত বিপ্লবের যারা নিহত হয়েছেন তাদেরকেও সমান মর্যাদা দিতে হবে। এতই ঠুনকো 71? আবারও বলি, আবারও প্রশ্ন করি, যাত্রার সাথে মিলাতে হবে? 24-এর গণঅভ্যুত্থানের চেতনা থাকতেই পারে, 24-এর গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য অনেক বড় হতে পারে, কিন্তু যখন 71-কে মুছে ফেলে নতুন কোনো ইতিহাস লেখার চেষ্টা করা হয়, তখন অবশ্যই সেগুলো আগুন নিয়ে খেলার মতোই অবস্থা। যত যাই হোক, তাদের এই কথাগুলো যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা বলবো তাদের মধ্যে রাজনৈতিক ম্যাচুরিটি এসেছে। যদি সেইভাবে তারা এগোতে পারে, মানুষ ওয়েলকাম জানাবে।
তারা যদি কোনো প্রকার রাজকীয় দল গঠনের মাধ্যমে নিজেদের আত্মপ্রকাশ ঘটাতে না চায়, মানুষ গ্রহণ করবে। নর্মাল উপায়ে বা যে কোনো গণতান্ত্রিক উপায়ে তারা যে কোনো রাজনৈতিক দল নিয়ে আসুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে আশাবাদের কথা ব্যক্ত করলাম, তাদের চৈতন্য ফিরে এসেছে আমি মনে করছি। পাশাপাশি শঙ্কাও রয়েছে, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিমদের মতো মানুষদেরকে নিয়ে এসে অনেক বড় ধরনের চিন্তা ভাবনা অনেকের মধ্যে কাজ করছে। শোনা যাচ্ছে নানান ধরনের গুঞ্জন যে নতুন যে রাজনৈতিক দলটি হবে তার সভাপতি হবেন মেজর ডালিম, কিংবা মেজর ডালিমকে যখন বাংলাদেশে আনা হবে ৭২ সংবিধানের কবর রচনার মধ্য দিয়ে, যখন মেজর ডালিমকে বাংলাদেশে আনা হবে তখন নাকি ২৪শে বিপ্লব পরিপূর্ণতা পাবে। যেহেতু এই ধরনের স্বপ্ন এখনো অনেকের আছে, অনেকের টার্গেট রয়েছে ভিন্ন এক বাংলাদেশ গড়ে তোলার। যদি তাই হয়ে থাকে, প্রচণ্ড ভুল পথে এগোবে। আবারও বলছি, শুধু আগুন নিয়ে খেলা নয়, সময় নির্ধারণ করে দেবে যে এই খেলাটা কোন ধরনের, খেলাটার নিষ্পত্তি কি হতে পারে। বাংলাদেশের ষড়যন্ত্র যেন থামছেই না। গত ৩১শে ডিসেম্বর আপনাদের মনে আছে যে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, জামাত শিবির সবাই মিলে একটা ঘোট পাকিয়েছিল যে ওই দিন তারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র পাঠ করবে এবং বিপ্লবী সরকার গঠন করবে, এবং এই নিয়ে সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়েছিল। তারা ফেসবুকে একটা ভাইব তুলেছিল, কিন্তু সরকার সেখান থেকে পিছু হেঁটে বলেছে সরকার তাদের সাথে নেই, এবং সরকার তখন বলেছিল যে প্রয়োজনে সরকার তাদের সাথে মিলে অচিরেই একটা ঘোষণাপত্র পাঠ করবে, এবং তখন ধারণা করা হয়েছিল যে আগামী ১৫ই জানুয়ারি সরকারের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র পাঠ করা হবে। কিন্তু সরকার আবার পিছু হেঁটেছে, কারণ বাংলাদেশের রাজনীতিতে পদ্মার আড়ালে এত ঘটনা ঘটছে, এর সাথে জাতীয় এবং আন্তর্জাতিক স্টেক হোল্ডার্সরা জড়িত। এই বিষয়গুলো ডক্টর ইউনূস টের পাচ্ছে, তার গদি যে নড়ে গেছে সে টের পাচ্ছে, কিন্তু ছাত্ররা, এই জামাত শিবির, এরা বুঝতে চাচ্ছে না নাকি এরা এখন অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। একদিকে তারা গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, একদিকে তারা অ্যাগ্রেসিভ কথাবার্তা বলছে, কিন্তু কারো পায়ের তলায় মাটি নেই, এবং বাংলাদেশের রাজনীতিতে আগামী ১-২ সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে। যাই হোক, তারা এখন ১৫ই জানুয়ারি একটা আবার সেই ঘোষণাপত্র, আবার সেই বিপ্লবী সরকারের কথাবার্তা শুরু করেছে। তবে এবার একটাটি সরেশ, সেই ষড়যন্ত্রটা আমি আপনাদের কাছে পাশ করে দিচ্ছি। তারা সেই দিন ১৫ই জানুয়ারি বা আশেপাশের দিনে তারা কি করতে চাচ্ছে, তারা একটা ঘোষণাপত্র পাঠ করবে, এবং তারা এই ২০২৪ সালের যে ষড়যন্ত্রটা করেছিল, যে তথাকথিত বিপ্লব, সেটাকে তারা একটু গ্লোরিফাই করার জন্য এই ঘোষণাপত্র, এবং তারা একটা বিপ্লবী সরকার ঘোষণা করবে। বিপ্লবী সরকার ঘোষণা করবে, ৭২-এর সংবিধান বাতিল ঘোষণা করবে, ফলে অটোমেটিক আমাদের যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তিনি বাতিল হয়ে যাবেন। এবং তার চেয়েও আরো স্ট্রাইকিং বিষয় হলো যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উইল গো অলসো। সেখানে তাদের পছন্দের সেনাপ্রধান হলো লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান, কোয়ার্টার মাস্টার জেনারেল। আমি জানি না যে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান নিজে বিষয়টা জানে কিনা, কিন্তু তাদের ষড়যন্ত্রে হি ইজ দ্য চয়েস, নেক্সট চয়েস। এবং তারা এইটা কোঅর্ডিনেট করছে শিশু উপদেষ্টা মাহফুজ, হিজবুত তাহরীর নেতা এবং জঙ্গি মাহফুজ আলম, এবং তাদের ধারণা তাদের সাথে ১০ থেকে ১৫,০০০ সৈনিক, সিপাহী এবং আর্মি অফিসার আছে। তো এই ঘটনাটি আমার জানা মাত্রই আমার মনে হলো যে আমি আপনাদের কাছে এটি শেয়ার করি। এই ষড়যন্ত্রগুলো ফাঁস করলে যেটা হয় যে সেটা এক নম্বর হলো যে এটা আদৌ ষড়যন্ত্র নাকি এটা আওয়াজ, সেটা এক নম্বর। আমাদের এটা দ্বিতীয় হলো যদি এরকম একটা ষড়যন্ত্র ঘট পাকায়ও সেটি তখন বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে যায়। তো সেই জায়গা থেকে আজকে আমার মনে হলো যে লেট মি শেয়ার দিস কনস্পিরেসি উইথ ইউ। আজ এ পর্যন্তই। জানুয়ারির দিকে তাকিয়েই কি তবে অপেক্ষার প্রহর গুনছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? হয়তো এই জানুয়ারিতে ঘুরে গেলেও যেতে পারে ভাগ্যের চাকা। আর তাই শত অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা ইস্যুতে একেবারেই চুপচাপ প্রতিবেশী রাষ্ট্র ভারত। নতুন বছরের শুরুতেই কি তবে বড় কোনো ধাক্কা আসতে চলেছে? শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে এবার কোন মরণ কামড় দিতে যাচ্ছে ভারত? আর কেনই বা জানুয়ারিকে বেছে নেওয়া হয়েছে, এমন প্রশ্ন ঘুরছে অধিকাংশ মহলে। রাজনৈতিক পালাবদলের জেরে একেবারে তলানিতে এসে ঠেকেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। সোনার ডিম পাড়া হাঁস শেখ হাসিনাকে জিম্মি করে এতদিন বাংলাদেশকে যে পুতুল নাচ নাচিয়েছে ভারত, তাতে বিঘ্ন ঘটায় এবার হাত ধুয়ে লেগেছে বাংলাদেশে অস্থিরতার বীজ বুনতে। কখনো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চক্রান্ত, কখনো সীমান্তে হত্যা, কখনো আবার বাংলাদেশকে নিয়ে গণমাধ্যমে লাগাতার অপপ্রচার। তবে এত কিছুর পরেও শেখ হাসিনাকে নিয়ে কোনো রকম সিদ্ধান্তে আসতে পারেনি প্রতিবেশী এই রাষ্ট্র। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সাথেই ঘুরে যেতে পারে শেখ হাসিনার ভাগ্যের চাকা। সেই অপেক্ষাতেই প্রহর গুনছে ভারত সরকার। জানা গেছে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনাকে নিয়ে পাকাপোক্ত সিদ্ধান্ত দেবে ভারত। কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন শুরু থেকেই বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে সরব এবং সক্রিয় ছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছিলেন বাইডেন প্রশাসন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারতের দৃষ্টিতে দেখে না। শেখ হাসিনা সরকারের শেষ কয়েক বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে আসছে।
গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গণহত্যার অভিযোগে তাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জারি হয় গ্রেফতারি পরোয়ানা। তবে শেখ হাসিনার বিচার কিংবা তাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মতামত জানায়নি ভারত সরকার। ধারণা করা হচ্ছে এই জানুয়ারিতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে বড় কোনো বার্তা আসতে চলেছে ভারত সরকারের পক্ষ। আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির পোস্টার ছেড়ায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালের পোস্টার ছেড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে আওয়ামী লীগ নেতা কিপু মিয়ার লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 50 জন আহত হন। পরে আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু জানান, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পোস্টার আওয়ামী লীগ নেতা খেপু মিয়ার লোকজন ছিঁড়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, বর্তমানে এলাকা শান্ত থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে। ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী উরফে নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়েছে, এর সঙ্গে নিক্সন চৌধুরীর একটি ছবিও ভাইরাল হয়েছে। তবে ফরিদপুরের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তারের তথ্যটি গুজব বলে জানিয়েছে ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় সেনাবাহিনী সদস্যের মাঝখানে চেক শার্ট পরিহিত অবস্থায় রয়েছেন মুজিবুর রহমান চৌধুরী উরফে নিক্সন। মুখে খোঁচা দাড়িও রয়েছে। তবে রিউমার স্ক্যানার জানিয়েছে, নিক্সন চৌধুরীর ছবিটি সম্পাদিত। মূলত যৌথ বাহিনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসানুল্লাহ আটকের ছবিতে নিক্সন চৌধুরীর মুখের অংশ যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মী সহ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্যরা। ওই সময়ের পর থেকে ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী উরফে নিক্সনের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।